দেখো তাহলে আজকে আমরা কি পড়বো? নিরপেক্ষ ন্যায়। আচ্ছা, প্রথমে দেখো তো নিরপেক্ষ ন্যায় অবরোহের মধ্যে পড়ে নাকি আরোহের মধ্যে পড়ে? অবরোহের মধ্যে পড়ে। তাহলে নিরপেক্ষ ন্যায় পড়ার আগে আমাদের কি বুঝতে হবে? যে অবরোহ অনুমান কাকে বলে, তাই তো? অবরোহ অনুমান কি না এক প্রকার যুক্তি। তর্কবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু কি? যুক্তি। যুক্তি কয় প্রকার? দুই প্রকার, অবরোহ যুক্তি, আরোহ যুক্তি। অবরোহ যুক্তি কাকে বলে না যেখানে বা যে অনুমানে একটি বা দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্ত কখনোই যুক্তিবাক্যের তুলনায় ব্যাপক হয় না, তাই তো? কম ব্যাপক বা সমব্যাপক হয়, তাকে বলা হয় অবরোহ অনুমান। এই অবরোহ অনুমান আমরা দেখেছিলাম দুই প্রকার, অমাধ্যম অনুমান আর মাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান কাকে বলে না যখন একটি মাত্র যুক্তিবাক্য থেকে অনধিক, তাই তো, অনধিক ব্যাপক একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাকে বলা হয় অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমান কয় প্রকার? আবর্তন, বিবর্তন, সময় বিবর্তন আর বিরোধানুমান, তাই তো? আর এবার আমরা পড়ব মাধ্যম অনুমান। হ্যাঁ, মাধ্যম অনুমান কি না যেখানে দুটি যুক্তিবাক্য থেকে অনধিক ব্যাপক একটি সিদ্ধান্ত নিশ্চিত হয়। এই মাধ্যম অনুমানকেও আমরা আবার অনেক ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে একটা প্রকার হচ্ছে নিরপেক্ষ ন্যায়। যেখানে যেখানে বলো যে ন্যায়ে বা যে মাধ্যম অনুমানে হেতুবাক্য এবং সিদ্ধান্ত, অর্থাৎ হেতুবাক্যগুলি এবং সিদ্ধান্ত সবগুলোই কি হয় বলো? নিরপেক্ষ বচন হয়। ওকে, নিরপেক্ষ বচন হয়, সেই ন্যায়কে আমরা বলি নিরপেক্ষ ন্যায়। ওকে, দেখো নিরপেক্ষ ন্যায়ের যে ফোনটা দেখো, নিরপেক্ষ ন্যায়ের যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে সেটা কি না নিরপেক্ষ ন্যায়ের ইংরাজি টার্মটা কি না ক্যাটেগরিক্যাল সিলোজিজম। টার্মগুলো মনে রাখবে, ক্যাটেগরিক্যাল সিলোজিজম। বলছে ক্যাটেগরিক্যাল সিলোজিজম ইজ আ ডিডাকটিভ আর্গুমেন্ট। ডিডাকটিভ আর্গুমেন্ট মানে কি? অবরোহ অনুমান। consisting of three categorical proposition. থ্রি ক্যাটাগরিক্যাল প্রপোজিশন মানে কি? ক্যাটাগরিক্যাল প্রপোজিশন মানে হচ্ছে নিরপেক্ষ বচন। তাহলে কটা নিরপেক্ষ বচন থাকে? তিনটে নিরপেক্ষ বচন থাকে। দ্যাট কন্টেন এক্স্যাক্টলি থ্রি টার্মস, মানে সেখানে কটা টার্ম থাকবে? কটা পদ থাকবে? তিনটে পদ থাকবে। ইচ অফ হুইচ অকার্স ইন এক্স্যাক্টলি টু অফ দ্য প্রপোজিশন, এবং প্রত্যেকটা পদ কবার করে কোনো বচনে থাকবে? দুবার করে থাকবে। তার নিরপেক্ষ বচন কাকে বলে না নিরপেক্ষ ন্যায় কি না নিরপেক্ষ ন্যায় হলো একটি অবরোহ যুক্তি যা তিনটে নিরপেক্ষ বচন দিয়ে গঠিত এবং যেখানে তিনটি পদ কবার করে থাকবে? দুবার করে থাকবে। বোঝা গেল? তাহলে নিরপেক্ষ ন্যায় ডেফিনেশনে কি বলছি যে নিরপেক্ষ ন্যায় এক প্রকার অবরোহ যুক্তি। সেই অবরোহ যুক্তি তিনটে নিরপেক্ষ বচন নিয়ে গঠিত এবং সেই তিনটে নিরপেক্ষ বচনে তিনটে পদ থাকে, তিনটে পদ কবার করে থাকে? দুবার করে থাকে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো বলছে স্ট্রাকচার অফ সিলোজিজম, মানে নিরপেক্ষ ন্যায়ের আকার কি? নিরপেক্ষ ন্যায়ের আকারকে বুঝতে গেলে আমাদেরকে দেখো প্রথমেই বুঝতে হবে কি যে নিরপেক্ষ ন্যায় কটা বচন দিয়ে গঠিত? তিনটে বচন দিয়ে গঠিত। সেই তিনটে বচনের মধ্যে দুটো হেতুবাক্য আর একটা কি? একটা আশ্রয়, দুটো হেতুবাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। সেই হেতুবাক্যকে আমরা আশ্রয় বাক্য বলি, যুক্তি বাক্য বলি। তাহলে আশ্রয় বাক্য যা, যুক্তি বাক্যও তাই, হেতু বাক্যও তাই। কিন্তু এটাকে ইংরাজিতে কি বলা হয়? প্রেমিস। ইংরাজিতে কি বলা হয়? প্রেমিস। আর একটা বাক্য হচ্ছে সিদ্ধান্ত, যেটাকে বলা হয় কনক্লুশন। ঠিক আছে? তাহলে নিরপেক্ষ ন্যায়কে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখবো সেখানে তিনটে নিরপেক্ষ বচন আছে। সেই তিনটে নিরপেক্ষ বচনের মধ্যে দুটো হেতুবাক্য আর একটা সিদ্ধান্ত বাক্য, এবং এই তিনটে নিরপেক্ষ বচনই হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের অবয়ব। হ্যাঁ, তাহলে নিরপেক্ষ ন্যায়ের অবয়ব কোনগুলো না তিনটে নিরপেক্ষ বচন, দুটো হেতুবাক্য আর একটা সিদ্ধান্ত বাক্য। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে প্রথমটাই লেখা আছে যে নিরপেক্ষ ন্যায় অনুমানের দুটি হেতুবাক্য আর একটি সিদ্ধান্ত থাকে। হেতুবাক্যকে আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য বলা হয়। হেতুবাক্য দুটি হলো প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যকে ইংরেজিতে বলা হয় মেজর প্রেমিস আর অপ্রধান আশ্রয় বাক্যকে বলা হয় মাইনর প্রেমিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে বলা হলো যে নিরপেক্ষ বচনে টোটাল তিনটে নিরপেক্ষ বচন থাকবে আর কি থাকবে? তিনটে পদ থাকবে। সেই তিনটে পদ কি কি
সাধ্য, পক্ষ আর হেতু। এটাও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিরপেক্ষ ন্যায় কটি পদ থাকে। তাহলে কটি পদ থাকে? 3টি পদ থাকে। কি কি? সাধ্য পদ থাকে, পক্ষ পদ থাকে আর হেতু পদ থাকে। ঠিক আছে, সাধ্য থাকবে, পক্ষ থাকবে আর হেতু থাকবে। ওকে, দেখো সাধ্যপদ কাকে বলে? আর সাধ্যপদ কাকে বলবো? মনে আছে আগের দিনেরটাও? সাধ্যপদ কাকে না? হ্যাঁ, মানে সিদ্ধান্ত বাক্যের যেটা প্রেডিকেট টার্ম, তাই তো, সেটাকে আমরা বলবো সাধ্যপদ। মানে প্রেডিকেট অফ দ্য কনক্লুশন ইজ দ্য মেজর টার্ম। তাহলে সাধ্যপদের ইংরেজি টার্ম কি? মেজর টার্ম। তা মেজর টার্ম কাকে বলে? না, প্রেডিকেট অফ দ্য কনক্লুশন ইজ দ্য মেজর টার্ম। অর্থাৎ সিদ্ধান্তের বিধেয় পদকে আমরা বলবো সাধ্য পদ। সাধ্য পদকে কি দিয়ে প্রকাশ করা হয়? পি দিয়ে প্রকাশ করা হয়। আর সাধ্য পদ সিদ্ধান্ত বাক্য ছাড়াও আর কোথায় থাকে? এটাকে নোট করবে, বলো। প্রধান আশ্রয় বাক্যে থাকে। ঠিক আছে, সাধ্য পদ সিদ্ধান্ত বাক্য ছাড়াও আর কোথায় থাকে? প্রধান আশ্রয় বাক্যে থাকে। নেক্সট দেখো পক্ষপদ কাকে বলে? পক্ষপদের ইংরেজি টার্ম কি? মাইনর টার্ম। হ্যাঁ, তাহলে মাইনর টার্ম কি? না, সাবজেক্ট অফ কনক্লুশন ইজ মাইনর টার্ম। মানে সিদ্ধান্তের যেটা উদ্দেশ্য স্থানে থাকে বা সিদ্ধান্তের যেটা উদ্দেশ্য পদ, সেটাই হচ্ছে পক্ষপদ। পক্ষপদকে কি দিয়ে প্রকাশ করা হয়? পক্ষপদকে এস দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, এবং পক্ষপদ সিদ্ধান্ত বাক্য ছাড়াও আর কোথায় থাকবে? অপ্রধান আশ্রয় বাক্যে থাকবে। ঠিক আছে, তাহলে সাধ্য পদ পি সিদ্ধান্ত ছাড়াও আর প্রধান আশ্রয় বাক্যে থাকে এবং পক্ষপদ সিদ্ধান্ত বাক্য ছাড়াও আর অপ্রধান আশ্রয় বাক্যে থাকে। ওকে, আর একটা টার্ম কি পড়ে থাকলো? হেতুপদ, তাই তো। আর একটা পদ হচ্ছে হেতুপদ। হেতুপদ কাকে বলে? না, যে পদ সিদ্ধান্ত বাক্যে থাকে না। কি বললাম? যে পদ সিদ্ধান্ত বাক্যে থাকে না। কোথায় থাকে? না, শুধুমাত্র হেতু বাক্যে থাকে। তাহলে যে পদ শুধুমাত্র হেতু বাক্যে থাকে, আশ্রয় বাক্যে থাকে বা যুক্তি বাক্যে থাকে, সিদ্ধান্তে থাকে না, সেই পদকে বলা হয় হেতু পদ। হেতু পদকে কি দিয়ে প্রকাশ করা হয়? এম দিয়ে প্রকাশ করা হয়। সে আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য বা হেতু বাক্যে, সিদ্ধান্তে থাকে না। ওকে, আচ্ছা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো। দেখো প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত। প্রধান আশ্রয় বাক্যে কি বলা হয়? মেজর প্রেমিস। অপ্রধান আশ্রয় বাক্যে বলা হয় মাইনর প্রেমিস। সিদ্ধান্তকে বলা হয় কনক্লুশন। দেখো এরপর একটা আর্গুমেন্ট লেখা আছে, বলছে যে কোনো কোনো সিদ্ধান্তটা দেখো আগে, কোনো কোনো সৈনিক হয় নায়ক। এখানে এস কোনটা, এখানে পি কোনটা? না, যেটা সিদ্ধান্ত বাক্যের বিধেয় স্থানে রয়েছে সেটা কি? সাধ্যপদ। তাহলে এখানে নায়কটা কি? সাধ্যপদ। আচ্ছা, সৈনিক সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে রয়েছে, তাহলে এটা কি? পক্ষপদ। আর কোন দুটো পদ সিদ্ধান্ত বাক্যে নেই, শুধুমাত্র যুক্তি বাক্যে রয়েছে, সেটা হচ্ছে দেখো ভিতু, এটা হচ্ছে হেতুপদ। বোঝা গেল? এইবার দেখো ন্যায়ের সংস্থান, ফিগার অফ সিলোজিজম। ন্যায়ের সংস্থান, দেখো ন্যায়ের সংস্থানটা কিভাবে গঠন করি আমরা? না, আমরা আগেই দেখলাম ন্যায়ের একটা স্ট্রাকচারকে। এই যে ন্যায়ের স্ট্রাকচারটাকে দেখো, যে হেতুপদ কেবলমাত্র যুক্তি বাক্যে থাকবে, সিদ্ধান্তে থাকবে না। হ্যাঁ, কিন্তু এই কথাটা একবারও বলা হয়নি যে হেতুপদ দুটি যুক্তি বাক্যের নির্দিষ্ট কোন স্থানে থাকবে। কিন্তু সাধ্যপদ আর পক্ষপদ সিদ্ধান্তের কোন স্থানে থাকবে সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে উদ্দেশ্য স্থানে যে থাকবে সেটাকে আমি পক্ষ বলবো, আর সিদ্ধান্তের বিধেয় স্থানে যেটা থাকবে সেটাকে আমি সাধ্য বলবো। কিন্তু হেতুপদ যে নাকি শুধুমাত্র আশ্রয় বাক্যে থাকে, কিন্তু কোথায় থাকবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। যে কোনো জায়গায় থাকতে পারে, প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানেও থাকতে পারে, আবার বিধেয় স্থানেও থাকতে পারে। অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানেও থাকতে পারে, আবার বিধেয় স্থানেও থাকতে পারে, সেটা ওর খুশি মতো। তাহলে এই যে প্রত্যেকটা নিরপেক্ষ ন্যায়ে হেতুপদের অবস্থান ভিন্ন ভিন্ন, এই যে ভিন্ন ভিন্ন অবস্থান অনুযায়ী ন্যায়ের একটা নির্দিষ্ট আকার গঠিত হয়। তাহলে এই হেতুপদ অনুযায়ী ন্যায়ের যে একটা নির্দিষ্ট আকার গঠিত হচ্ছে, সেই আকারটাকে আমরা কি বলবো? ন্যায়ের সংস্থান।
ঠিক আছে? তাহলে হেতুপদ দুটি আশ্রয় বাক্যে কোন স্থানে রয়েছে, সেই যে তাদের অবস্থান, সেই অবস্থান অনুসারে নিরপেক্ষ ন্যায়ের একটা আকার গঠিত হয় এবং সেই আকারটাকেই আমরা বলবো নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। হ্যাঁ, এই ন্যায়ের সংস্থান 4 প্রকার: প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। সেটাকে ইংরেজিতে কি বলা হয়? ফার্স্ট ফিগার, সেকেন্ড ফিগার, থার্ড ফিগার আর ফোর্থ ফিগার। ফার্স্ট ফিগারটা কিরকম দেখো, ফার্স্ট ফিগারটা দেখো, তিনটে যে লাইন টানা আছে, তিনটে লাইন তিনটে নিরপেক্ষ বচনকে রেফার করছে। প্রথমটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয়টা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, আর আরেকটা যে লাস্টেরটা আছে সেটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। প্রথম সংস্থানে যে ছবিটা আঁকা আছে সেটা দেখো, দেখো যে এম গুলো যে স্থানে রয়েছে সেই এম গুলোকে একসঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ? এম গুলোকে কি করা হয়েছে? একসঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। এমগুলোকে দেখো একসঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে, এদিকে একটা এম, এদিকে একটা এম। তার মানে কি, এখানে প্রধান আশ্রয় বাক্যে এমটা রয়েছে উদ্দেশ্য স্থানে, আর অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদটা রয়েছে বিধেয় স্থানে। এইভাবে এমটাকে দুটোকে কি করা হলো? যুক্ত করে দেওয়া হলো। যুক্ত করে দেওয়ার পর এই যে আকারটা দাঁড়ালো সেটাকে দেখতে ঠিক কিরকম? উল্টো জেডের মতন। এই যে আকার, এই আকারটাকেই বলা হয় নিরপেক্ষ ন্যায়ের প্রথম সংস্থান, ফার্স্ট ফিগার। ঠিক আছে? এই ফার্স্ট ফিগারে কতগুলো মূর্তি হয়? অনেক মূর্তি হয়। বেসিক্যালি এক একটা সংস্থানে আমরা 64খানা মূর্তি পেতে পারি, কিন্তু তার মধ্যে কিছু মূর্তি বৈধ আর কিছু মূর্তি অবৈধ। হ্যাঁ, কিন্তু এই প্রথম সংস্থানের মূর্তি যেগুলো বৈধ তার সংখ্যা হচ্ছে এই 4টে। আমরা মূর্তি যখন পড়বো তখন এই জায়গাটা বুঝবো, এখন আমরা স্কিপ করছি। দেখো সেকেন্ড সংস্থানটা, দেখো সেকেন্ড ফিগারটা, দেখো সেখানে সেকেন্ড ফিগারে এম দুটো দেখো ডান দিকে। তার মানে প্রধান আশ্রয় বাক্যেও হেতুপদের অবস্থানটা বিধেয় স্থানে, আর অপ্রধান আশ্রয় বাক্যেও হেতুপদটা বিধেয় স্থানে। এবং এম দুটোকে যদি যুক্ত করে দিই তাহলে তার আকারটা দাঁড়াচ্ছে কিরকম? ডান দিক জোড়া। তাহলে ডান দিকে যদি জোড়া থাকে তাহলে সেই ফিগারটা হচ্ছে সেকেন্ড ফিগার। ওকে, আর হ্যাঁ, এম গুলোকে জুড়ে দিতে হবে। তিনটে সার্কেল তিনটে সরলরেখা টানবে, সরলরেখা টেনে আগে বসাবে কোন দিকে এস আছে কোন দিকে পি আছে, তিনটেতেই বসাবে। বসানোর পর যেদিকে এম আছে এম দুটোকে শুধু জুড়ে দেবে। এম এর পজিশন গুলোকে শুধু কি করবে? জুড়ে দেবে। জুড়ে দেওয়ার পর যে আকারটা দাঁড়াবে সেটা যার মতন দেখতে হবে সেটাকে সেই সংস্থানের নাম দেবে। ঠিক আছে? তৃতীয় দিকটা দেখো, তৃতীয় সংস্থানটা দেখো। তৃতীয় সংস্থান দেখো এম গুলোর বাঁ দিকে। তার মানে প্রধান আশ্রয় বাক্য এম উদ্দেশ্য স্থানে আর অপ্রধান আশ্রয় বাক্য উদ্দেশ্য স্থানে। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা দেখো, প্রধান আশ্রয় বাক্যে রয়েছে বিধেয় স্থানে আর অপ্রধান আশ্রয় বাক্যে রয়েছে উদ্দেশ্য স্থানে। দুটোকে জুড়ে দিয়ে দেখো একটা সোজা জেড এর আকার ধারণ করেছে। মনে রাখা সহজ একটা উপায় হচ্ছে, মনে রাখবে কি? উল্টো জেড প্রথম সংস্থান, সোজা জেড চতুর্থ সংস্থান। ডান দিক আগে, তাহলে চুপ, দ্বিতীয় সংস্থান হচ্ছে ডান দিক আর বাঁ দিকটা হচ্ছে পরে, তাই সেটা হচ্ছে তৃতীয়। গোলাই কোনটা? গোলাই হচ্ছে দ্বিতীয়টা আর তৃতীয়টা। কিভাবে মনে রাখবে? মনে রাখার সহজ উপায় হচ্ছে আগে আমাদের কোন হাত আসে? ডান হাত। তাহলে ডান হাত যেদিকে জোড়া সেটা হচ্ছে কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান, আর বাঁ দিকটা হচ্ছে তৃতীয় সংস্থান। ঠিক আছে না? তারপর দেখো মূর্তি, ন্যায়ের মূর্তি, মোড অফ সিলোজিজম ধরতে হবে না। মূর্তি দেখো, আচ্ছা মূর্তি কিভাবে গঠিত হয়? না, যুক্তির অন্তর্গত বচনগুলির গুণ ও পরিমাণের পার্থক্য অনুযায়ী ন্যায়ের যে বিভিন্ন আকার গঠিত হয় তাকে বলে ন্যায়ের মূর্তি। কি বললাম? যে যুক্তির অন্তর্গত যে বচনগুলি রয়েছে সেই বচনগুলির গুণ ও পার্থক্য অনুযায়ী ন্যায়ের যে বিভিন্ন আকার গঠিত হবে সেই আকারই হচ্ছে ন্যায়ের মূর্তি। বোঝা গেল না? কিভাবে বুঝবো? গুণ আর পরিমাণ এত কথা সব মাথা থেকে বাদ দাও। জাস্ট তিনটে নিরপেক্ষ বচনের তিনটে নাম হয় না? এ হবে, ই হবে, আই হবে, তাই তো? প্রত্যেকটা নিরপেক্ষ বচন এক একটা নাম আছে, এ, ই, আই, ও। এই 4টে নিরপেক্ষ বচনকে যদি পাশাপাশি বসাও
তাহলে যা দাঁড়াবে সেটাই হচ্ছে কি ন্যায়ের মূর্তি। ধরা যাক প্রথম প্রধান আশ্রয় বাক্য এই বচন, অপ্রধান আশ্রয় বাক্য ই বচন, আর সিদ্ধান্ত ও বচন। তাহলে পাশাপাশি লেখো এ ই ও, এই যে দাঁড়ালো এটাই হচ্ছে কি ন্যায়ের মূর্তি। যেমন দেখো, এবার একটু স্ক্রল করে উপরে যাও। হ্যাঁ, প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান যেখানে আছে দেখো এ এ এ, এই প্রথমে এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয় এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, আর এটা হচ্ছে কি সিদ্ধান্ত। তারপরে এটা দেখো ই, যেটা প্রথম ই সেটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, আর দ্বিতীয় ইটা হচ্ছে সিদ্ধান্ত। তুমি যে বচনগুলো রয়েছে সেই বচনগুলোকে শুধু পাশাপাশি লিখে দিলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে ন্যায়ের মূর্তি। ঠিক আছে? আর এই যে মূর্তিগুলোর নামগুলো রয়েছে বৈধ মূর্তি, সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। জানো প্রথম সংস্থানে 4টে মূর্তি কি কি নাম? বারবারা, সিলারেন, ডেরিয়াই, ফেরিও। দ্বিতীয় সংস্থানে হচ্ছে সিজারি, সিজারি, ক্যামিস্ট্রেস, ফেস্টিনো, বারোকো। তৃতীয় সংস্থানে দেখো ডারাপটি, ডিসামিস, ডাটিসি, ফিলাপটন, ফেরিসন, বোকাডো। আর চতুর্থ সংস্থানে হচ্ছে ব্রাহ্মানটিপ, ক্যামিনেস, ডিমারেস, ফিসাপো, ফ্রেসিসন। এই প্রত্যেক কটাকে পুরো মুখস্থ একদম ঠোঁটস্থ করে রাখতে হবে। ঠিক আছে? দেখো এখান থেকেও একটা প্রশ্ন, এখান থেকেও প্রশ্ন আসে যে নিরপেক্ষ ন্যায়ের মূর্তি গঠিত হয় কি দিয়ে? বলো, নিরপেক্ষ বচনগুলি দিয়ে ন্যায়ের মূর্তি গঠিত হয়। কোন নিরপেক্ষ বচন? না এ ই আই ও। এ ই আই ও এই 4টি নিরপেক্ষ বচন দিয়ে কি তৈরি হয়? ন্যায়ের মূর্তি তৈরি হয়। আচ্ছা, মোট মূর্তির সংখ্যা কটি? 256টি। এটাও প্রশ্ন আসে যে মোট মূর্তির সংখ্যা কটি? 256টি। একটি সংস্থানে মূর্তির সংখ্যা কটি? 64টি। সেখানে বৈধও আছে অবৈধও আছে। মোট বৈধ মূর্তির সংখ্যা কটি? 15টি নব্য মতে, আর প্রাচীন মতে হচ্ছে 19টি। কিন্তু ক্লাস 12-এর স্টুডেন্টদের যদি এই প্রশ্নটা করা হয় যে বৈধ মূর্তির সংখ্যা কটি, তোমরা সবসময় 19টি লিখবে। ঠিক আছে? আর ইউজি লেভেলের স্টুডেন্টদের যদি এই প্রশ্নটা করা হয় তাহলে তোমরা লিখবে 15টি। ঠিক আছে? আচ্ছা, তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলে আসছে নিরপেক্ষ ন্যায়, নিয়ম এবং দোষ। এটাকে অনেকটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? প্রথম যে নিয়ম সেটা কি? অ্যাভয়েড 4 টার্মস। বলছে ইগনোর করো, অ্যাভয়েড করো কি 4 নম্বর টার্মটাকে, মানে চতুর্থ পদ বা 4 নম্বর পদটাকে অ্যাভয়েড করো। কেন না? ন্যায় নিয়ম হচ্ছে যে নিরপেক্ষ ন্যায়ে, আমরা নিরপেক্ষ ন্যায়ের সংজ্ঞাতেই দেখলাম, ডেফিনেশনেই দেখলাম যে নিরপেক্ষ ন্যায় কেবলমাত্র 3টিই পদ থাকবে, আর 3টি পদ দুবার করে থাকবে। সেখানে 4 নম্বর কোনো পদের কথা ওখানে বলা হয়েছে? হয়নি। তার লক্ষণেই নেই 4 নম্বর পদের কথা। তাই ন্যায়ের নিয়ম কি? ন্যায়ের নিয়ম হচ্ছে যে নিরপেক্ষ ন্যায়ে কেবলমাত্র 3টি পদ থাকবে, 3টির অধিক 4 নম্বর পদ থাকতে পারে না। কিন্তু যদি কোনো ন্যায়ে আমরা দেখি যে 3টির অধিক 4 নম্বর পদ রয়েছে, তাহলে ন্যায়ের এই নিয়মটি লঙ্ঘিত হবে, আর ন্যায়ের এই নিয়মটি লঙ্ঘিত হলেই দোষ হবে, এবং যে দোষটার নাম হচ্ছে চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদী দোষ। বোঝা গেল? তা নিরপেক্ষ ন্যায়ের প্রথম নিয়ম কি? না, নিরপেক্ষ ন্যায়ের প্রথম নিয়ম হচ্ছে যে নিরপেক্ষ ন্যায়ে কেবল 3টি পদ থাকবে, 3টির অধিক 4 নম্বর পদ থাকবে না। এটা হচ্ছে নিয়ম। কিন্তু এই নিয়মটা যদি লঙ্ঘন করা হয় এবং লঙ্ঘিত হয়, কিভাবে লঙ্ঘিত হবে? না, 3টির জায়গায় 4টে পদ থাকবে, তাহলে নিয়মটা লঙ্ঘিত হয়ে গেল। এবং এই নিয়মটি লঙ্ঘিত হলে নিরপেক্ষ ন্যায়ের এক প্রকার দোষ ঘটে, সেই দোষটা হচ্ছে চারিপদ ঘটিত দোষ। বোঝা গেল? নেক্সট 2 নম্বর পয়েন্টটা দেখো। 2 নম্বর রুল কি বলছে? ডিস্ট্রিবিউটেড দ্য মিডল টার্ম ইন at least one premise. হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড মানে ব্যাপ্য, মিডল টার্ম মানে হেতুপদ, ইন at least one premise মানে কি? প্রেমিস মানে হেতু বাক্য। তাহলে দুটো প্রেমিস রয়েছে, দুটো হেতু বাক্য রয়েছে, বলছে দুটো হেতু বাক্যের মধ্যে অ্যাটলিস্ট একটা প্রেমিসেও হেতুপদকে ব্যাপ্য হতে হবে। তাহলে নিয়মটা কি? না, ন্যায়ের নিয়ম অনুসারে দুটি হেতু বাক্যের মধ্যে হেতুপদকে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতেই হবে। কি বললাম? যে দুটো হেতু বাক্যের মধ্যে হেতুপদকে
অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতেই হবে। কিন্তু এই নিয়মটি যদি লঙ্ঘিত হয়, অর্থাৎ হেতুপদ যদি দুটি যুক্তি বাক্যের মধ্যে একবারও ব্যাপ্য না হয়, তাহলে নিরপেক্ষ ন্যায়ে এক প্রকার দোষ ঘটে, যেটার নাম হচ্ছে অব্যাপ্য হেতুদোষ। ঠিক আছে? তাহলে নিয়ম কি? নিয়ম হেতুপদকে একবার ব্যাপ্য হতে হবে। হেতুপদ দুটো হেতু বাক্যে থাকে, দুটো আশ্রয় বাক্যে থাকে, তাকে নয় প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে, না হলে অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। কিন্তু যদি এমন হয় যে সে প্রধান আশ্রয় বাক্যেও ব্যাপ্য হয়নি, অপ্রধান আশ্রয় বাক্যেও ব্যাপ্য হয়নি, তাহলে এই নিয়মটা লঙ্ঘিত হবে। আর এই নিয়মটি লঙ্ঘিত হলেই একটা দোষ ঘটবে, যার নাম হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। ওকে, 3 নম্বর রুল কি বলছে? এনি টার্ম ডিস্ট্রিবিউটেড in the conclusion must be distributed in the premise। মানে সেই যুগান্তকারী নিয়ম আমরা সেই মাধ্যম থেকেই পড়ে আসছি, কি না সিদ্ধান্তে যে পদ ব্যাপ্য হয়েছে যুক্তি বাক্যে সেই পদকে ব্যাপ্য হতে হবে। এটাকে অন্যভাবে আমরা বলতে পারি, যুক্তি বাক্যে যে পদ ব্যাপ্য হয়নি সিদ্ধান্তে সেই পদ ব্যাপ্য হতে পারে না, তাই তো? মা একটু ধনিষ্ঠাকে নিয়ে যাও না, মা একটুখানি নিয়ে যাও না, আমি এখানে কিন্তু ক্লাসটা রেকর্ডিং করছি। আচ্ছা দেখো, সেই নিয়ম কি না যুক্তি বাক্যে যে পদ ব্যাপ্য হয়নি সিদ্ধান্তে সেই পদ ব্যাপ্য হতে পারবে না, তাই তো? এটা আমরা অমাধ্যম দেখেছিলাম, ও বচনে আবর্তন সম্ভব হচ্ছে না এই জন্য, তাই না? এই বচনকে এই বচনে আবর্তন করতে পারছি না এই জন্য। এই যে নিয়ম যুক্তি বাক্যে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে সেই পদ ব্যাপ্য হতে পারবে না। হ্যাঁ, এই নিয়মটা দুটো পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, একটা সাধ্য পদ আর একটা পক্ষপদ। কারণ সিদ্ধান্তে সাধ্য পদও রয়েছে, পক্ষপদও রয়েছে। তাহলে সাধ্য পদ যদি মানে প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয় তাহলে সে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। ওকে, যদি এই নিয়মটা লঙ্ঘিত হয়, যদি এমন হয় যে যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, তাহলে দোষ ঘটবে। সেই দোষটার নাম কি? অবৈধ সাধ্য দোষ। একই নিয়ম পক্ষের ক্ষেত্রেও প্রযোজ্য। পক্ষপদ আর কোথায় থাকে? অপ্রধান আশ্রয় বাক্যে থাকে। এখন অপ্রধান আশ্রয় বাক্যে যদি পক্ষপদ ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায় তাহলেও দোষ ঘটবে। সেই দোষটার নাম কি? অবৈধ পক্ষ দোষ। ঠিক আছে? 4 নম্বর নিয়ম কি? যে ন্যায় নিয়ম অনুসারে দুটি নঅর্থক যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে না। মানে কি না দুটো হেতু বাক্যই সংযোজক নয় হলে চলবে না। মানে ই বা ও, ই আর ও মানে দুটোই নয় হবে না। নয় থেকে আমি নঅর্থক সিদ্ধান্ত যেমন নিতে পারবো না, সদর্থক কোনো সিদ্ধান্ত আমি নিতে পারবো না। হ্যাঁ, মানে দুটো হেতু বাক্য কখনোই নঅর্থক বচন হবে না। নঅর্থক বচন মানে কি? একটা হচ্ছে ই বচন আর একটা হচ্ছে ও বচন। তাহলে দুটি নঅর্থক আশ্রয় বাক্য থেকে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। কোনো সিদ্ধান্ত মানে সদর্থক সিদ্ধান্তও নিতে পারি না আর নঅর্থক সিদ্ধান্তও নিতে পারি না। বোঝা গেল? তাহলে এই নিয়মটা যদি লঙ্ঘিত হয়, যদি দুটো নঅর্থক আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয় তাহলেও দোষ ঘটবে। দোষটার নাম কি? নঅর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। আচ্ছা, 5 নম্বর রুল কি বলছে? ন্যায় নিয়ম অনুসারে আশ্রয় বাক্য একটি নঅর্থক হলে সিদ্ধান্তকে অবশ্যই নঅর্থক হতে হবে। মানে দুটো আশ্রয় বাক্যের মধ্যে যদি একটি আশ্রয় বাক্য ই বা ও হয়ে যায় তাহলে সিদ্ধান্তকে অবশ্যই ই বা ও হতে হবে, অর্থাৎ নঅর্থক হতে হবে। আশ্রয় বাক্য যদি একটা নঅর্থক হয় তাহলে সিদ্ধান্তকেও নঅর্থক হতে হবে, সিদ্ধান্ত কখনোই সদর্থক হবে না। দুটো আগের রুলটা কি বললাম? আগের রুলে বললাম যে দুটো আশ্রয় বাক্য নঅর্থক হবে না। এখানে কি বলছে? যদি একটা হয় তাহলে সিদ্ধান্তকে কি হবে? নঅর্থক হতে হবে। ওকে, সেখান থেকে আমি কোনো সদর্থক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। একটা আশ্রয় বাক্য যদি নঅর্থক হয়, অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য নঅর্থক হলে সিদ্ধান্তটাও কি? নঅর্থক হবে। অপ্রধান আশ্রয় বাক্য যদি নঅর্থক হয় তাহলে সিদ্ধান্তটাও কি?
নঙর্থক হবে। সদর্থক কোনো সিদ্ধান্ত আমি নিতে পারবো না। কিন্তু আগের রুলটা কি, দুটো যদি নঙর্থক হয়ে যায় তাহলে সেখান থেকে বৈধভাবে আমি কোনো সিদ্ধান্তই নিতে পারবো না। ঠিক আছে, তাহলে যদি যদি এই নিয়মটা ব্রেক করে, অর্থাৎ একটি আশ্রয় বাক্য নঙর্থক কিন্তু সেখান থেকে আমি সিদ্ধান্তটা গ্রহণ করেছি সদর্থক, তাহলেও দোষ ঘটবে। দোষটা কি দেখো, বলছে নঙর্থক আশ্রয় বাক্য থেকে সদর্থক আশ্রয় বাক্য নিঃসৃত হওয়ার দোষ। মানে আমি নঙর্থক আশ্রয় বাক্য থেকে কি কি বচন গ্রহণ করেছি, কি সিদ্ধান্ত গ্রহণ করেছি, না সদর্থক সিদ্ধান্ত নিঃসৃত করেছি। তাই সদর্থক সিদ্ধান্ত নিঃসৃত হওয়ার দোষ সেখানে ঘটে যাবে। আর একটা নিয়ম রুল 6, যেটা ইউজি স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু ক্লাস 12 বা 11 এর জন্য ইম্পর্টেন্ট নয়। সেটা কি না, সেটা হচ্ছে যে দুটি সামান্য হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হতে পারে না। এখানে একটা টার্ম অ্যাড হবে, এখানে একটু লেখার একটা সমস্যা হয়েছে, যে এখানে দেখো দুটি সামান্য হেতুবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত নিঃসৃত হতে পারে না। হ্যাঁ, এখানে অ্যাড হবে, দেখো এখানে ইংরেজিটা দেখো, from two universal premise no particular conclusion may be drawn। মানে দুটো সামান্য হেতুবাক্য থেকে আমরা একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। ধরা যাক আমার প্রধান আশ্রয় বাক্য দুটো হচ্ছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ই, তা থেকে আমি ও বা আই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। হ্যাঁ, তা থেকে পারবো না। মানে দুটো আশ্রয় বাক্য যদি আমার সামান্য বচন হয়ে যায়, তাহলে সেই সামান্য বচন থেকে আমি সিদ্ধান্ত রূপে কোনো বিশেষ বচনকে নিঃসৃত করতে বৈধভাবে পারি না। পারি কিন্তু সেটা বৈধ হবে না, সেখানে দোষ ঘটে যাবে। সেই দোষটার নাম কি, অস্তিত্বমূলক দোষ, এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি, যেটা 11 বা 12 এর জন্য ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এই নিয়মগুলোকে আমরা এবার এক একটা নিরপেক্ষ ন্যায় ধরে ধরে এগুলোকে বের করে করে দেখবো যে এগুলো আদৌ বা কিভাবে এই দোষগুলোকে আমরা বের করব। তারপরে দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট রুল রয়েছে, যেগুলো জাস্ট তোমরা পড়বে আর পড়ে মনে রাখার চেষ্টা করবে। মনে থাকলে মনে রাখবে, না মনে থাকলে মনে রাখার দরকার নেই। তারপর চলে যাও সংক্ষিপ্ত ন্যায়। হ্যাঁ, সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে? প্র্যাকটিস করতে করতে দেখবে এমন কিছু প্রশ্ন পাবে যেখানে সিদ্ধান্ত পাচ্ছ, যেখানে তিনটে বচন পাচ্ছ না। এমন প্র্যাকটিস করতে করতে দেখবে প্রশ্নগুলো যে নয় একটা বচন সেখানে নেই, বলা নেই, দুটো বাক্য আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, কিন্তু 3 নম্বরটা যেন নেই। সেই 3 নম্বরটা হতে পারে সিদ্ধান্ত, সেই 3 নম্বরটা হতে পারে প্রধান আশ্রয় বাক্য, বা সেই 3 নম্বরটা হতে পারে অপ্রধান আশ্রয়। একটা কিছু বলা নেই, দুটো বলা আছে। এই সমস্যাটা তোমরা ফেস করবে। এই ধরনের যে ন্যায় সেটাকে বলা হয় সংক্ষিপ্ত ন্যায়, অর্থাৎ যে যুক্তিটি অসম্পূর্ণভাবে বলা রয়েছে, মানে কমপ্লিটলি বলা নেই কিন্তু ওর মধ্যেই নিহিত রয়েছে। এই ধরনের যে ন্যায় সেটাকে বলা হয় সংক্ষিপ্ত ন্যায়। দেখো এখানে ডেফিনেশনটা কি দেওয়া আছে, বলছে যে যুক্তি অসম্পূর্ণভাবে বিবৃত বা কেবল মনোগত তাকে বলা হয় সংক্ষিপ্ত ন্যায়। কাকে বলবো? এই সংক্ষিপ্ত ন্যায় 3 প্রকার। প্রথম প্রকার সংক্ষিপ্ত ন্যায়, দ্বিতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায় আর তৃতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়। প্রথম প্রকার কি না, যেখানে প্রধান আশ্রয় বাক্যটা বলা থাকবে না, প্রধান আশ্রয় বাক্যটাই উচ্চ থাকবে। মানে প্রধান আশ্রয় বাক্যটাকে তোমাকে যোগান দিতে হবে। মানে যে দুটো বাচন তোমাকে দিয়ে দিয়েছে প্রশ্নে, সেই দুটোর দ্বারা প্রধান আশ্রয় বাক্যটাকে তোমাকে গঠন করতে হবে, তোমাদের লিখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে প্রথম প্রকার সংক্ষিপ্ত ন্যায়, যেখানে প্রধানটা পেয়েছো আর সিদ্ধান্তটা পেয়েছো কিন্তু অপ্রধানটা পাওনি। অপ্রধানটা তোমাদের লিখতে হবে। সাহায্য করবে, ওখানে আছে, অসম্পূর্ণভাবে বলা আছে, কিন্তু ওখান থেকে তোমাকে বের করে নিয়ে এসে তোমাকে যোগান দিতে হবে। সেটা কি বলো? দ্বিতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়। আর যেখানে সিদ্ধান্তটাই তোমাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে তৃতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়। তাহলে শর্টকাটে কি মনে রাখবে? প্রথম প্রকার সংক্ষিপ্ত ন্যায়ে প্রধান আশ্রয় বাক্য বলা থাকে না, দ্বিতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়ে অপ্রধান আশ্রয় বাক্য বলা থাকে না, আর তৃতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়ে সিদ্ধান্ত বলা থাকে না। বোঝা গেল? এগুলোকে মাথায় রেখে এবার আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তার আগে কি করতে হবে? এই যে কটা পাতা, এই কটা পাতাকে একদম খাতায় নয়, খাতায়ও নয়, পেপারেও নয়, ফোনেও নয়,
মনে রাখতে হবে। ঠিক আছে?